বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে। এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা, আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা। মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতা না করতে দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার হতে যাচ্ছে স্যার হচ্ছে হাসনা, তারা 40 কোটি টাকা আত্মসাৎ করছে এবং মিরপুরের মতো একটা এলাকার ভিতরে ঢাকা শহরে তারা একটা অফিস দিছে, সেই অফিসে কোটি কোটি টাকা নাকি লেনদেন হয়। এই প্রথমবারের মতন গেল 3 বছরে যা ঘটাইতে পারে না, আজকে ঠিক তাই ঘটিয়েছে। ভাবা যায় যে বাংলাদেশকে পশ্চিমারা কি ধরনের ভয়ঙ্কর মেশিনারিজ তুলে দিয়েছে। অবাক সারা বিশ্ব যে মানে কিভাবে কি ঘটলো। আর ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা হওয়া উচিত বর্তমানের এই সরকারের একটা গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি। শুধু একটা দুটো না, যত বেশি সেক্টরে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায়, স্থাপন করা যায়, সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে। কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকবো। ইতিহাসে প্রথম ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে একটা চমৎকার সফলতা, এত ভালো কাজ বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। বিশ্ব রাজনীতিতে এখন যে খেলাটা চলছে, আপনি চোখ দিয়ে দেখছেন কিন্তু আপনি দেখছেন না, আপনি কান দিয়ে শুনছেন কিন্তু আপনি শুনছেন না, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। মানে এই একটা স্বৈরতান্ত্রিক মেন্টালিটি সারা পৃথিবী জুড়ে চলছে। টেলিভিশনে মিথ্যা সংবাদ আসছে, আপনি জানার পরে সেটা নিয়ে প্রতিবাদী কন্টেন্ট ভিডিও বানাতে পারছেন না। আপনার সামনে থাকা ব্যক্তিটা রাজনৈতিক নেতা বা খুবই ক্ষমতাবান একজন ব্যক্তি, টানা মিথ্যা বলে যাচ্ছেন, আপনাকে এগুলো মানতে হচ্ছে। এবার নিজ দেশেই মায়ের খাচ্ছে ময়ূক ও শুভেন্দু। বাংলাদেশে বাড়াবাড়ি ও নোংরামির ফল পাচ্ছে হাতে নাতে। একদিকে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ময়ূকের বাড়ি ঘেরাও করছে কৃষকরা, অন্যদিকে উল্টাপাল্টা বয়ান দেওয়ায় শুভেন্দুকে জুতাপেটা করছে নেতাকর্মীরা। বরাবরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এখন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এক আস্থার প্রতীক। ঠিক তেমনটাই কিন্তু বাংলাদেশের সেনা প্রধান এখন প্রমাণ করে দিলেন। দর্শক শ্রোতা, অনেক কিছুই কিন্তু হচ্ছে আমাদের এই দেশের মধ্যে। অনেক সাধারণ মানুষরা রাজপথে নামতেছে, অন্যদিকে এই সাধারণ মানুষদেরকে কিন্তু অনেকে উস্কিয়ে দিচ্ছে। তাদেরকে এই উস্কানিমূলক কথা শুনে সেই সাধারণ মানুষরা তাণ্ডব চালাচ্ছে রাজপথের মধ্যে। অন্যদিকে ভারতও কিন্তু বাংলাদেশের মধ্যে একটা চাপ দেয়, সেই চাপের কবলে পড়ে ডক্টর ইউনূস বর্তমানে হিমশিম খাচ্ছেন। আপনারা সব কিছুই দেখতে পারবেন সর্বশেষ আমাদের বাংলাদেশের মধ্যে কি হয়, অন্যদিকে সেনাপ্রধান ক্ষমতা নিয়ে কি করবেন এই দেশের মধ্যে। সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা অনেক ভিডিও পাই, অনেক তথ্য পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা একটু লং হবে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন। এই যে আগে এই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। বাংলাদেশের থেকে চলে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরা কেবল এখন সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক মহল থেকে যে চাপ সৃষ্টি করা হয়েছে তার একটা প্রমাণ আজকে বেরিয়ে গেছে বাংলাদেশেরই কাগজে, আমাদের কোনো কাগজে নয়, বাংলাদেশের কাগজে। সেখানে থেকে তারা যে রিপোর্টটা করেছে সেই রিপোর্ট থেকে পরিষ্কার যে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে। এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা, আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা। কারণ শেখ হাসিনা যখন চলে আসেন তখন কিন্তু কোনো পদত্যাগপত্র দিয়ে আসেননি। রাষ্ট্রপতিও স্বীকার করেছেন, ডক্টর শাহাবুদ্দিন সাহেব তিনিও স্বীকার করেছেন যে শেখ হাসিনা তিনি কোনো পদত্যাগপত্র দিয়ে যাননি এবং তার কাছে এমন কোনো দালিলিক প্রমাণ এখনো পর্যন্ত নেই। উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন। লিখেছে কালের কণ্ঠ, আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফিরছেন হাসিনা। পরিষ্কার লিখে দিয়েছেন, ফিরছেন হাসিনা। আজ 22শে ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে যা বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয় যে যদি বাংলাদেশ 30 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে, মানে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে অংশগ্রহণ থেকে চিরতরে বাদ দেওয়া হবে। আর শান্তি বাহিনীর যদি চাকরিটা চলে যায় তাহলে একেবারে মধুভাণ্ডটি একেবারে চলে যাবে। এই ঘোষণার পর সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী কি করবে, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে। সেনাবাহিনীর পদক্ষেপ মার্শাল ল নাকি কূটনীতি,
এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিশাল এক অস্থিরতা দেখা যাচ্ছে। তারা কি করবে? দেশের পরিস্থিতি যদি আরো বেগতিক হয় তাহলে সেনাবাহিনী কি মার্শাল ল বা সামরিক শাসন জারি করবে, নাকি সেনাবাহিনী কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবে? প্রশ্ন উঠছে সেনাবাহিনীর মধ্যে এই সংকটের সমাধান কিভাবে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে, যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, নাকি আন্তর্জাতিক চাপ এবং সেনাবাহিনীর দৃঢ়তার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে? আজ ডিসেম্বর 22 তারিখ আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি আসে। চিঠিতে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি এবং জারি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে হইচই শুরু হয়েছে। কি করবে এখন সেনাবাহিনী? মার্শাল লয়ের পথে বাংলাদেশ, নাকি সেনা কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনবে সেনাবাহিনী? এদিকে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে। তার বক্তব্য কঠোর হয়ে যাচ্ছে। নেতাকর্মীদের বিপ্লবের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। অর্থাৎ খেলা শুরু হয়ে গেল। বাংলাদেশে এখন চূড়ান্ত অস্থিরতা। বাংলাদেশে যে আভ্যন্তরীণ এখন জরুরি সরকার রয়েছে, উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে, তারা এখন ছেড়ে দেমা কেঁদেবাসী অবস্থা। তারা ভাবছে এখন এই সমস্যা থেকে কি করে মুক্তি পাবো। শেখ হাসিনা যদি ফিরে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে বসে, এই যে উপদেষ্টা যারা আছেন তাদের তো পিঠের চামড়া থাকবে না, সব করা পিঠের চামড়া হয়ে যাবে। ডক্টর ইউনূস, তার যে কি হবে, তিনি এখন কোন দেশে আশ্রয় নেবেন, সে ব্যাপারে আশ্রয় পাবেন কিনা সে নিয়েও কিন্তু ঘোরতর সন্দেহ আছে। কারণ ভারত কি খেলছে সেখানে ডক্টর ইউনূস তো বুঝতে পারছেন না। ডক্টর ইউনূস অনুধাবন করবেন যখন তিনি বিভিন্ন বিমানবন্দরে ইমিগ্রেশনের কাছে ঘোরাফেরা করবেন। কোন ইমিগ্রেশন তাকে যখন ঠাঁই দেবে না, তাকে বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসতে হবে, তখন তিনি একেবারে শেখ হাসিনার সামনে হাত জড়ো করে সামনাসামনি দাঁড়িয়ে থাকবেন। উল্টাপাল্টা বয়ান দেওয়ায় শুভেন্দুকে জোতাপেটা করছে নেতাকর্মীরা। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। অন্যায় করলে তার সাজা কোনো না কোনোভাবে পেতেই হয়। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই দুই অমানুষ। সব মিলে এদের নিয়ে ভারতে ঠিক কি ঘটছে তারই বিস্তারিত সহ ভারতের সাথে হাসিনার কিছু অসম চুক্তির কথা থাকছে। বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গে কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আর তাদের এই অবস্থার জন্য কৃষকরা শুভেন্দু ও ময়ূককে দায় দিচ্ছেন। কৃষকরা অভিযোগ করছেন, আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে। অবস্থা বেগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। অভিযোগ, তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন। এক কৃষক বলেন, আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূখ বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে। এই বিভ্রান্তির জন্য ওই দায়ী। পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধুনো করেছেন। তারা সাফ জানিয়ে দেন, এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে। এখানেই শেষ নয়, শুভেন্দু এরই মধ্যে মাইরও খেয়েছে। সম্প্রতি কোনো এক জনসভায় নাকি সে মমতাকে নিয়ে নোংরা কথা বলেছে। অতঃপর উৎসুক জনতা তার উপর হামলা করে। কেউ কেউ জুতা দিয়ে পিটিয়েছে বলেও খবর রয়েছে। এছাড়া সম্প্রতি সে সংসদেও বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় বিদ্ধ হয়েছে। গোটা সংসদের সদস্যরা এমনকি স্পিকারও তার বয়ান প্রত্যাখ্যান করে ও উত্তেজনা তৈরি হয়। সব মিলে ময়ূক কিংবা শুভেন্দু কারো সময় এখন আর ভালো যাচ্ছে না। আর এসব পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক হতে শুরু করেছে ভারত। কিছুদিন আগেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিল দেশটির একাধিক হাসপাতাল। তবে মুখে ভিন্ন কথা বললেও আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত। সেজন্য অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত। বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতের একরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো। এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দিতে চায় বিজেপির নেতারা। ভোট ব্যাংক বাড়াতে এসব যে নিছক রাজনৈতিক কৌশল তা দ্রুত পরিষ্কার হচ্ছে। বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল। তৈরি হবে নতুন রেল স্টেশন। বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো। এমন ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে, তখন পেট্রাপোল নিয়ে বড় কথা বলে দিলেন শান্তনু ঠাকুর। সশস্ত্র সীমাবল বা এসএসবির রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য 30 কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল। পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যি দরকার বলে আমি মনে করি। তিনি আরও বলেন, সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ ভারত। বৃহত্তম অর্থনীতি নিরিখে ৫ম স্থানে রয়েছে। তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে। তবে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল, আগামীতেও থাকবে। যদি তারা আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায় তবে এটা হবে। তার মানে অবশেষে তারা লাইনে আসা শুরু করেছে। হাসিনার আমলে বাংলাদেশকে কেবল ভোগ করে অবশেষে কিছু দেবার সিদ্ধান্ত নিয়েছে। এর হাসিনার আমলে ভারত কিভাবে চুষে খেয়েছে তারই কিছু নমুনা আলোচনা করতে চাই। 2011 সালের কথা। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি পরিবহন করা হলো। এজন্য বাংলাদেশ কোনো ধরনের মাশুল গ্রহণ করেনি। শুধু তাই নয়, আশুগঞ্জ থেকে আখাউড়ার বিদ্যমান সড়কপথের ব্রিজ ও কালভার্টগুলো এই ভারী যন্ত্রপাতি পরিবহনের উপযুক্ত নয় বলে তিতাস নদ ও তার খালগুলো রীতিমতো ভরাট করে বিকল্প রাস্তা তৈরি করা হয়। এ কারণে বর্ষাকালে বাড়তি পানি প্রবাহ একপাশে আটকে থাকায় আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন স্থানের কৃষি জমিতে দীর্ঘ জলাবদ্ধতা তৈরি হয়। চাষাবাদেও ব্যাঘাত ঘটে। সে বছরের আগস্টে ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢল ও বাড়তি বৃষ্টির পানি আখাউড়া স্থলবন্দর সড়কের আবদুল্লাপুর ও নূরপুর জাজি সেতুর নিচের বিকল্প পথে আটকে যায়। এ কারণে আখাউড়া উপজেলা দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর, কালিকাপুর, বীর চন্দ্রপুর ও বঙ্গের চরগ্রামের বাসিন্দারা কি পরিমাণ ভোগান্তিতে পড়েছিলেন তা উঠে এসেছিল একটি প্রতিবেদনে। এরপর 2014 সালে আবারও এই পথে বিনা শুল্কে ত্রিপুরায় 10,000 টন খাদ্যশস্য ট্রানজিটের সুযোগ দেয় বাংলাদেশ। এজন্য 58 কিলোমিটার সড়কপথের মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচও বাংলাদেশ বহন করে। ঘটনাগুলোর কথা মনে পড়ে গেল সম্প্রতি সেই ত্রিপুরারই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতীয় হিন্দুত্ববাদীদের হামলার ঘটনাকে উপলক্ষ করে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, বাংলাদেশ তার নদী, কৃষি জমি, পরিবেশ ও অর্থনীতির ক্ষতি করে এই যে ভারতকে ট্রানজিট দিল, বিনিময়ে কি পেল? ট্রানজিট দেওয়ার সময় বলা হয়েছিল এর ফলে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা আয় করবে। যেমন এটিবির এক সমীক্ষার সূত্র ধরে বলা হয়েছিল, ট্রানজিট দেওয়ার প্রথম 5 বছরে বাংলাদেশ বার্ষিক $5 কোটি বা 350 কোটি টাকা, $1 সমান 70 টাকা ধরে, এবং এর পরের বছরগুলোয় বার্ষিক $50 কোটি বা 3,500 কোটি টাকা করে আয় করতে পারবে। বাস্তবে কি ঘটল? বাংলাদেশ ট্রানজিটকে অগ্রাধিকার দিয়ে সড়ক ও রেলপথে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প করল ঠিকই, কিন্তু আয় হল সামান্য। যেমন 2016 থেকে 2019 সাল, এই 3 বছরে ভারতের কলকাতা থেকে আশুগঞ্জ হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় ট্রানজিট সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ মাশুল পেয়েছে মাত্র 28 লাখ টাকা। কাজে ট্রানজিট চুক্তির মাধ্যমে ভারতকে বাংলাদেশের বন্দর, নদী ও সড়ক ব্যবহার করতে দিয়ে বাংলাদেশের লাভ লোকসান পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে হবে। শুধু ট্রানজিট চুক্তি নয়, গত 1.5 দশকে ভারতের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, সমুদ্র বাণিজ্য, প্রতিরক্ষা সহ সামরিক, বেসামরিক বহু ধরনের চুক্তি হয়েছে। এসব চুক্তি সম্পর্কে বাংলাদেশে তেমন কোনো আলোচনা বা তর্ক বিতর্ক হয়নি। দেশের মানুষকে চুক্তিগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানতেও দেওয়া হয়নি। এর মধ্যে যে কয়েকটি চুক্তি সম্পর্কে নানাভাবে তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে নয় বলে প্রতীয়মান হয়েছে। যেমন রামপাল প্রকল্প ভারত ও বাংলাদেশের যৌথ বিনিয়োগ প্রকল্প হলেও এই প্রকল্পের মোট ব্যয়ের 70% অর্থ এসেছে ভারতীয় ঋণ থেকে, যা সুদসহ পরিশোধ করার দায় বাংলাদেশের। সে সঙ্গে রয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দূষণে সুন্দরবনের মারাত্মক ক্ষতি হওয়ার বিপদ। আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তিটিও জাতীয় স্বার্থ বিরোধী, কারণ কয়লার দাম ও ক্যাপাসিটি চার্জ তুলনামূলক বেশি। বাংলাদেশের জন্য জরিমানার বিধান থাকলেও আদানির জন্য জরিমানার কোনো বিধান না থাকা, ভারত সরকার থেকে আদানি কর ছাড় পেলেও বিদ্যুতের দামের সঙ্গে সমন্বয় না করা ইত্যাদি। এ কারণেই অন্তর্বর্তী সরকারকে বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি প্রকাশ এবং চুক্তিগুলোকে খতিয়ে দেখে জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলো বাতিলের উদ্যোগ নিতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি বলেন? ডক্টর ইউনূসের সরকারের কি উচিত নয় ভারতের সাথে সকল চুক্তি গণমাধ্যমে প্রকাশ করা ও যেগুলোর কোনো শুধু একটা দুটো না, যত বেশি সেক্টরে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায়, স্থাপন করা যায়, সেটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুব ভালো হবে। কেন এটা করা উচিত এবং এখনই কেন করা দরকার সে আলাপে ঢুকবো। মানে হালকা ঢঙে যদি বলে রাখি, ভারতকে এভাবে জ্বলতে দেখার জন্য হলেও পাকিস্তানের সাথে অসাধারণ একটা সম্পর্ক তৈরি করা দরকার। যে কথাটা বলতে চাই,
যে সাম্প্রতিক সময়ে যে পাকিস্তানের সাথে সম্পর্কের অন্তত একটা জায়গায় ভারতের খুব লাগছে, সেটা হলো ভারতের পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধি, এবং একটা বড় পরিবর্তন আছে, সেটা ভবিষ্যতে বাণিজ্য আরো বৃদ্ধির ইন্ডিকেশন দেয়। আগে যেটা হতো, পাকিস্তান থেকে পণ্য আমরা ইম্পোর্ট করেছি, কিন্তু সেটা অন্য একটা দেশ হয়ে আসতে হতো। এখন যেটা হচ্ছে, এবার দ্বিতীয় জাহাজটা আসলো, এর আগে প্রথম একটা জাহাজ এসেছিল, দ্বিতীয় জাহাজটা পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে ভিড়েছে, এবং ওই যে বললাম ম্যানুয়াল লেয়ার চেক করার অপশনটা নেই, ফলে পাকিস্তান থেকে পণ্য আমদানি সহজ করা হয়েছে। আমরা প্রায় শুনি না ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার, এটা একটা নন ট্যারিফ ব্যারিয়ার। আপনি এমন একটা পরিস্থিতি পাকিস্তান থেকে পণ্য আমদানিতে তৈরি করছেন যাতে আমদানিকারকরা আমাদের দেশের এবং পাকিস্তানের রপ্তানিকারকরা উৎসাহিত না হন, তারা নিরুৎসাহিত হন। এই নন ট্যারিফ ব্যারিয়ারটা যদি উঠে যায়, এই বাণিজ্য বাড়বে। ফের সেই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে এসেছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে, যদি এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্য আনা নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে, মানে দ্বিগুণের বেশি পণ্য নিয়ে আসা হয়েছে। এবং একটা তালিকা আছে কি কি আছে, অপরিশোধিত চিনি আছে এবং শিল্পে ব্যবহারযোগ্য বেশ কিছু কেমিক্যালস আছে, এগুলো ওখান থেকে ইম্পোর্ট করা হয়েছে। অবশ্যই অস্ত্র না। প্রথমবার জাহাজ আসার পর রীতিমতো বাংলাদেশে জাহাজ ভর্তি করে, 10 টাকার না, এবার জাহাজ ভর্তি করে অস্ত্র পাকিস্তান থেকে আনা হচ্ছে। আমি আগে একটা কথা বলেছি যে ভারতের কারোকাত্যে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনতে পারে। পাকিস্তান অস্ত্র শিল্পে যথেষ্ট উন্নত, এবং আমি ধারণা করব, আমরা এটা বুঝতে পারি, পাকিস্তানের অস্ত্র বেশিরভাগই চীনা প্রযুক্তিতে তৈরি। চীনা বেশ উন্নত মানের অস্ত্র পাকিস্তানের চীনা প্রযুক্তিতে তৈরি হয়, ফাইটার তৈরি হয়, মেন ব্যাটল ট্যাঙ্ক তৈরি হয়, আর্টিলারি শেল বা অ্যামিনিশনস বলি আমরা যেগুলোকে, সেগুলো তৈরি হয়। আমরা পাকিস্তান থেকে প্রচুর এগুলো কিনতে পারি, কেন উচিত হবে যদি আমরা বেটার দাম এবং ভালো মানের পাই। যাই হোক, অস্ত্র টস্ত্র এসছে বলে গতবার খুবই শোরগোল হয়েছিল, এবারও দেখছি যে আমাদের এই মানে বাণিজ্য বৃদ্ধি তারা সহ্য করছে না। একটা ডেটা বণিক বার্তায় এসছে, পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে 27%, কমেছে ভারত থেকে। ভারত থেকে কমাটা আসলে খুব সিগনিফিক্যান্ট কারণে না, ওইটা আমি যাচ্ছি না। ভারত চায় না বলে পাকিস্তানের সাথে বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক কম হবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রত্যেকটা রাষ্ট্র তার স্বার্থ অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী সম্পর্ক তৈরি করবে। ধরুন ভারতকে আমরা একটা পাল্টা দিতে পারি, তারা যখন বলবে পাকিস্তানের সাথে তুমি সম্পর্ক কেন রাখছো, তার পাল্টা এই রিসেন্ট অতীতে যদি হয়, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক গত বেশ কিছুদিন থেকে বেশ ভালো আগের তুলনায়। তারা আমেরিকার সাথে রীতিমতো সামরিক জোটে আছে, কোয়াড ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ পার্ট, বহু কিছু তাদের দারুণ সম্পর্ক আছে। কিন্তু এই ভারতই তো রাশিয়া থেকে তার সস্তার তেল কিনেছে, তার প্রয়োজন আছে, তার সস্তায় পায়, সে কিনেছে। এবং রাশিয়ার বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে সেটা ভারত সিরিয়াসলি ডিসঅবে করেছে, এবং এটা নিশ্চিত রাশিয়ার ইকোনমি যে স্যাংশনের ফলেও টিকে গেছে তার তেল বিক্রির টাকায়, কারণ ইউরোপ তেল এবং গ্যাস কেনা বন্ধ করার পরে এতে মূলত প্রধানত চায়না এবং ভারত ইম্পোর্ট করার কারণে কাজটা ঘটেছে। তো ভারত আমেরিকা বা তার মিত্রের কথা শুনে সে তার স্বার্থ দেখেছে। তার আমি মনে করি যে ভারতের আসলে রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করার সুযোগ ছিল না, কারণ তার মিলিটারি হার্ডওয়্যার প্রায় পুরোটাই রাশিয়ার উপরে নির্ভরশীল, সুতরাং তার জন্য এটা ইম্পসিবল ছিল। সো সে তার স্বার্থের হিসাব করেছে। একই সাথে আমরা পাকিস্তানের সাথে রাষ্ট্র সম্পর্ক রাখবো, যেখানে যেখানে আমাদের প্রয়োজন সে সম্পর্ক থাকবে। ভারতের সাথে পাকিস্তানের কোথায় মারামারি, কোথায় খুনোখুনি, তাদের পরস্পরের মধ্যে কি শত্রুতা আছে, সেটা আমাদের দেখার বিষয় না। এই ব্যাপারটা ভারতকে মানতে হবে, বুঝতে হবে। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, আমরা তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছি, তাতে কি আসলো গেল? তার উদাহরণ পৃথিবীতে আছে, এরকম যুদ্ধ করেছে, এক দেশ থেকে ভাগ হয়ে আরেক দেশ হয়েছে, তারপর প্রচুর সুসম্পর্ক তৈরি হয়েছে, সুসম্পর্ক আছে। ব্রিটেনের সাথে যুদ্ধ করে আমেরিকা স্বাধীন হয়েছে, তার কলোনি ছিল, তাদের মধ্যে কি শত্রুতা? আমেরিকার 1 নাম্বার এলায় যদি বলা হয়, নাম বলতে গেলে 2-3 এর মধ্যে, মানে 1 নাম্বার না হলে 2-3 যদি হিসাব করি দেখা যাবে ব্রিটেন আসবে। হয় এগুলো খুব অস্বাভাবিক, প্রচুর প্রচুর উদাহরণ আছে এরকম। দুটো দেশ যুদ্ধ করেছে, একজন একজনকে শেষ করে ফেলতে চেয়েছে, কিন্তু পরে তাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক তৈরি হয়েছে, হতে পারে, মেনে নিতে হবে, এটাই পররাষ্ট্রনীতি। সুতরাং এই সরকারকে এই কাজটা এই কারণে করতে হবে এবং ভবিষ্যতেও করতে হবে। ভারতকে, আমি বহুবার বলেছি, ভারতকে বাংলাদেশের সাথে তার সম্পর্ককে রিঅ্যালাইন করতে হবে। তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভারতের অপছন্দের যেসব দেশ আছে, বিশেষত পাকিস্তান, চায়না তো বটেই, তার সাথেও আমরা সম্পর্ক আমাদের স্বার্থ অনুযায়ী করব। আমাদের আমদানি রপ্তানি থেকে শুরু করে আর যেখানে যেখানে আমাদের কোঅপারেশন দরকার আমরা সেগুলো করব। ভারতকে নতুনভাবে বাংলাদেশের সাথে যখন সম্পর্ক সে আনবে, ঠিক করবে, রিয়ালাইন করবে, তাকে এই বাস্তবতা মেনে নিতে হবে। ওটা পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলি? বাপ বাপই থাকে। আমি নিশ্চিত, মনে হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রক্ষিতা হবে, নইলে এরা আমাদের বাংলাদেশকে পেশাব সিট বলে কিভাবে? ভারতীয়দের আবার কোনো পেশাব সিট আছে নাকি? এরা তো সকাল হলে রেল লাইনের পাশে আগান বাগানে গিয়ে কাপড় উঁচু করে বসে পানির বোতল নিয়ে। আমরা বাংলাদেশিরা যদি তোদের কাছে পেশাব সিট হয়েও থাকি, তাহলে তোদের এত চুলকানি কিসে? দাদারা মনে হয় তোদের চুলকানি কমাতে পারে না, তাই বাংলাদেশের ভাইদেরকে তোরা পেশাব সিট বানিয়ে তোদের ওই জিনিস দেখাতে চাস। একবার চিন্তা করে দেখুন, কত বড় নির্লজ্জ না হলে একজন নারী হয়ে এভাবে মিডিয়ার সামনে দাঁড়িয়ে পতিতালয়ের পতিতার মতো কথা বলতে পারে।
আসলে এরা তো ছোটবেলা থেকে রাস্তাঘাটে রেল লাইনের ধারে আগান বাগানে বসে টয়লেট করার অভ্যাস, তাই এদের কোনো লজ্জা শরম নাই। আমার তো মনে হয় এদের ধারে কাছে গেলে দুর্গন্ধ বেরোবে এদের শরীর থেকে, রাস্তার কুকুরও পালাবে এদের শরীরের দুর্গন্ধে। আর তোরা কথায় কথায় বলিস তোরা চাল পেঁয়াজ না পাঠালে নাকি আমরা বাংলাদেশিরা মরে যাব। আমাদের বাংলাদেশিদের প্রশ্ন, তোরা পাঠাস কেন চাল পেঁয়াজ? আসলে কথা হচ্ছে আমরা বাংলাদেশিরা তোদের কাছ থেকে চাল পেঁয়াজ আমদানি করি বলেই তোরা এখনো কুকুরের মতো ঘেউ ঘেউ করার সুযোগ পাস। আমরা টাকা দিয়ে তোদের কাছে জিনিস কিনি আর তোরা আমাদেরকেই ঘেউ ঘেউ করিস। কুকুরকে কিভাবে শায়েস্তা করতে হয় বাংলাদেশি মানুষ এখন জানে। আমরা যদি ভারতে না যাই, ভারত থেকে কোনো পণ্য আমদানি না করি, তাহলে 10 দিনের মধ্যে ভারতের হাগামুতা বন্ধ হয়ে যাবে। দেখছিস না ইতিমধ্যে ভারতের ব্যবসার কি করুণ অবস্থা। ঠেলা সামলাতে না পেরে পথে বসার মতন অবস্থা ভারতীয় ব্যবসায়ীদের। কৃষকরাও নেমেছে আন্দোলনে। এখন তো মনে হয় তোদের ইন্ডিয়ার রাজুদার 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি বিক্রি করবে 10 টাকায়। আর ভারতের কৃষকরা তোদের উৎপাদিত আলু পেঁয়াজের দাম না পেয়ে রাজুদার দোকানের প্লেট পরিষ্কার করবে। বাংলাদেশকে মুতে ভাসাতে গিয়ে তো তোদের হাগামুতা বন্ধ হয়ে গেল। এখন কি করবি? ভারতের লম্পছম্প শেষ, নিজের গ্যাড়া করে ভারত নিজেই ধরা। ভারতীয় পণ্য বয়কটের ডাকে মাত্র 7 দিনে পঙ্গু হয়ে গেছে কলকাতা। ভারতের কলকাতা এখন কার্যত এক ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। নিউ মার্কেট ফাঁকা, হোটেলের রুম খালি, আর হাসপাতালগুলোতে যেন নীরবতার ঢেউ। সাথে সাথে হসপিটাল মালিকদের দিশেহারা অবস্থা বাংলাদেশিদের অভাবে। ভারতের এখন পায়ে ধরার মতো অবস্থা বাংলাদেশিদের। ঠেলা সামলাতে না পেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা। আমার 2টো হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে। মানে মোটামুটি আমি কি বলবো, কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিংয়ে আছি। আর হোটেল মালিকদের কি বলবো, তারা তো চাতক পাখির মতন চেয়ে থাকে কখন বাংলাদেশিরা আসবে এবং হোটেল ভাড়া দিয়ে খাবে। এমনকি তোদের এসব হোটেল মালিকরা বাংলাদেশিদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলেও আসতে বলছে তাদের দেশে। মতন আমার সহপাঠীরা যারা আছে তারাও ডুবতে বসেছে। আপনারা ইন্ডিয়াতে আসুন, আপনারা কলকাতাতে আসুন, আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা। আবার তোরা বলিস আমাদের দেশ প্রস্রাব করে দিলে নাকি ভেসে যাবে। হ্যাঁ, আর ইদানিং আবার নতুন করে তোদের আরো এক ফুটো নেতা বলতে শুরু করেছে ভারতের পণ্য না গেলে বাংলাদেশিরা না খেয়ে মরবে। ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে। এই তোদের মতো কিছু পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আছে বলেই ভারতের এখন এই অবস্থা। এছাড়া ভারতের কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। পর্যটন শিল্পে বড় ধরনের আঘাত লেগেছে। বিশেষজ্ঞরা বলছেন যদি দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক না হয় তাহলে ভারতের অর্থনীতি আরো বড় ধাক্কার মুখে পড়বে। দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, আপনারা কি মনে করেন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে কি পদক্ষেপ নেওয়া উচিত? দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। বুঝতে পারছেন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা কেন অস্থির এবং বিভিন্নভাবে তিনি সংযুক্ত হচ্ছেন নানা দেশের প্রবাসীদের সঙ্গে, প্রবাসী আওয়ামী লীগের সঙ্গে, এবং সেখানে জোরদার আন্দোলন করতে বলছেন এবং বলছেন যার যা আছে তা নিয়ে ঝাঁপায় পড়ার জন্য, আঘাত আসলে পাল্টা আঘাত করার জন্য। এই কথা বলার কারণ আছে, কারণ শেখ হাসিনা জানে যে তার বিরুদ্ধে আইনগতভাবে জোরালো কার্যক্রম শুরু হয়েছে, আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হবে। সুতরাং সেই কারণে সে মরিয়া তার বিচার ঠেকাতে, কিন্তু সেই বিচার খুব দ্রুতই হবে। অনেকে আশা করছেন যে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন হবে, এবং সেই কারণেই অস্থিরতা, আর তার চাপে হয়তো ভারতও অস্থিরতা দেখাচ্ছে নানাভাবে। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে 12 নভেম্বর এক প্রেস ব্রিফিং এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুম সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন। এরকম একজন অপরাধীকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে। এর আগে 17 অক্টোবর, জুলাই, আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যান্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন শেখ হাসিনা, বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য মোহাম্মদ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপুমণি, আকম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পরশ, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, চৌধুরী আব্দুল আল মামুন, ডিবি হারুন, সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার, সাবেক
পি হাবিবুর রহমান, সাবেক র্যাব ডিজি হারুন রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনা সাবেক উপদেষ্টা তারেক আনাম সিদ্দিকী, বিচারপতি মানিক, ডক্টর জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সহ 46 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। অপর 2 জন হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। দর্শক, নিঃসন্দেহে এই রেড নোটিশ জারিটা ভারতের জন্য এক ধরনের চাপ, যে ভারত এই পরিস্থিতিতে বিব্রত হবে নিঃসন্দেহে, এবং তারা তাদের অবস্থানে অটল থাকার চেষ্টা করবে। তারা বলবে যে তারা এই নোটিশ মানে না, কিন্তু ভারতের সাথে যে অপরাধী প্রত্যার্পণ চুক্তি আছে, সেই চুক্তির আওতায় কিন্তু ভারত বাংলাদেশ থেকে তাদের অনেক অপরাধীকে নিয়েছে, আবার বাংলাদেশও নিয়েছে অতীতে। সুতরাং এখন এই বিষয়টি, যেই শেখ হাসিনা চুক্তি স্বাক্ষর করেছে ভারতের সঙ্গে, এখন সেই চুক্তির কিন্তু গেরাকলে পড়লো। অর্থাৎ এখন ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য। বাংলাদেশে আসছে পাকিস্তানি সৈন্য প্রশিক্ষণের জন্য। আমি জানি না নিউজটা সত্য কিনা, যদিও এটা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন মিশরে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা কথা আছে না, জাতে মাতাল তালে ঠিক, সালিশ মানি তাল গাছ আমার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ৭১-এর কথা বলছে, যে ৭১-এ যে অমীমাংস ঘটনা আছে ওইটা মীমাংসা করতে বলছে ৭১-এর ব্যাপারে। যাই হোক, আমরা এটা জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এইভাবে মিটিং হয়েছে, কিন্তু সামরিকভাবে যৌথ প্রশিক্ষণ দেবে এই ধরনের কোনো চুক্তি হয়েছে কিনা অ্যাকচুয়ালি আমি জানি না, আপনারা জানেন কিনা এটাও জানি না। দেখেন, গুজবের তো একটা লিমিট থাকে। বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা আমরা জানি না, বাট ইন্ডিয়ার টিভি চ্যানেল, বিভিন্ন নিউজ পোর্টাল জানতেছে। তেমন দেখলাম আপনার G24 একটা নিউজ পোর্টাল দেখলাম, এটা নিউজ হয়েছে। পরে আমি দেখলাম যে আসলে ঘটনাটা কি। পরে ঢুকে পড়ে দেখলাম যে বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আসতেছে যৌথ প্রশিক্ষণের জন্য, এবং এরা নাকি প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় ইন্ডিয়ার উপর হামলা করবে। মানে আমার মাথায় কাজ করে না, ইন্ডিয়ার সমস্ত পররাষ্ট্রনীতি এখন বাংলাদেশের দিকে ফোকাস করছে নাকি? হ্যাঁ, ইন্ডিয়ার সমস্ত পররাষ্ট্রনীতি এখন বাংলাদেশে ফোকাস করা, যে পৃথিবীর সব দেশ বাদ দাও, বাংলাদেশে মনোযোগ দেন, এটাই তো মনে হচ্ছে। যা হচ্ছে সবকিছু বাংলাদেশ নিয়ে, পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে, টিভি চ্যানেল বাংলাদেশ নিয়ে কথা বলতেছে, সবকিছুতেই বাংলাদেশ, সবকিছুতেই বাংলাদেশ। কেন ভাই? আমরা তো তেমন কিছু করতেছি না। ওই আমরা জাহাজ আসতেছে, আলু হেরা মনে করতেছে আসতেছে, মানে কি যাই বলেন আপনারা, অস্ত্র আসতেছে, আমরা আনতেছি পেঁয়াজ, হেরা মনে করতেছে পারমাণবিক অস্ত্র আনতেছে। হ্যাঁ, এই পেঁয়াজ যদিও পাকিস্তানের জন্য এক প্রকার পারমাণবিক অস্ত্রের মধ্যে কাজ করবে যদি বা ইন্ডিয়ার থেকে পেঁয়াজ না আনা হয়, এটা আমরা সবাই জানি। তো মেন কথা হচ্ছে গুজবের একটা লিমিট থাকে, ইন্ডিয়া গুজবের লিমিট ক্রস করতেছে। যদিও তারা বর্ষসেরা হয়েছে, এই গুজবের দিক দিয়ে 1 নম্বর হয়েছে ইন্ডিয়া, বর্ষসেরা হয়েছে, তো এরা গুজব করবে, এটাই স্বাভাবিক। মেন কথা হচ্ছে বাংলাদেশে কোনো পাকিস্তানি সৈন্য আসতেছে না, আমরা কেন আনবো? আমরা আরো বলছি যে ৭১-এর যে অমীমাংস ঘটনা আছে, ওইটা ঘটনা আমরা এখন মীমাংসা করতে চাই। ডক্টর মোহাম্মদ যেটা বলছে যে বন্ধুত্ব জায়গায়, কিন্তু তোমার আমার সাথে যে পাওনা দেনা পাওনা এটা তো মিটাইতে হবে। এমন তো না, ইন্ডিয়ার মতো তো না। ইন্ডিয়ার সাথে কি হয়েছে না হয়েছে এটা তো আমরা আজ পর্যন্ত জানি না। শেখ হাসিনা দিছে, তুমি আমার সাথে বন্ধুরাষ্ট্র হও, একসাথে কাজ করবা, ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে দেনা পাওনা আছে, এগুলোতে মিটাইতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো এটাই বলছে, কিন্তু ইন্ডিয়া কিভাবে এই নিউজগুলো প্রচার করতেছে যে সৈন্যরা এসে বাংলাদেশের সাথে যৌথ প্রশিক্ষণ করবে। লজ্জা লাগে এই কথাগুলো বলছে। 53 বছর পর বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আসতেছে, আমি তো ভয় পাইছি কি পাকিস্তান আবার হামলা করবে নাকি। পরে ঢুকে দেখি যে না, এইটা বলছে আর কি, যে আপনার 53 বছর পর বাংলাদেশে পাকিস্তানি সৈন্য আসছে যৌথ প্রশিক্ষণের জন্য। মানে ওরা এমন ভাবে বোঝাইছে যে বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে গেছে, বাংলাদেশ একটা অঙ্গরাজ্য পাকিস্তানি, এটাই বোঝাইছে। নো, আমরা কোনো অঙ্গরাজ্য না, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আর ওরা আমাদেরকে ভিসা নীতি বন্ধ করে, আমাদের বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে। বাংলাদেশে মিষ্টির দোকান আছে না, হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের মিষ্টির দোকানে মিষ্টি ছিল না, মিষ্টি খালি হয়ে গেছে। আমি নিজ দায়িত্বে বলছি যে আহ্বান করব বাংলাদেশের 18 কোটি মানুষকে, যেদিন এরা আমাদেরকে ভিসা দেওয়া বন্ধ করবে সেদিনে আপনারা সকলে মিষ্টি বিতরণ করবেন। কেন? যদি ওরা আমাদেরকে ভিসা নীতি বন্ধ করে, আমাদের বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে। অঞ্চলকে আমার দেশের নাগরিকরা ওখানে চিকিৎসা করতে যায়, আমার মতো ভাই, আমার তো টাকা নাই, গরিব, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গরিব আছে, এরা বাংলাদেশে চিকিৎসা করে, বাংলাদেশের চিকিৎসা খাত উন্নত হবে, বাংলাদেশে যে যারা উদ্যোক্তা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, এরা স্বাবলম্বী হবে। তাহলে আমি বলি আমাদের ক্ষতিকার হবে? ক্ষতিকারও হবে না, লাভ হবে। আমাদের লাভ হবে বাংলাদেশের। ভয়ের কিছু নাই ভাই। আমরা অনেকে ভয় করি কি, ভারত যদি পেঁয়াজ না দেয়, ভারত যদি চাল না দেয়, ভারত যদি ডাল না দেয়, আমরা কি খাবো?
ভাই আমরা তো মাগনা নিয়ে আসি না, আমরা বিনা পয়সা তো নিয়ে আসি না। ভয় কিসের ভাই? আপনার পকেটে 500 টাকা আছে, আপনি এই দোকান থেকে খাবেন না ও দোকান থেকে খান, সমস্যা কোথায়? ভারত তো একটা দোকান, যদি আমি বাণিজ্যিক ভাবে ধরে নেই, ভারত একটা দোকান, আমরা ক্রেতা। আমরা কি? আমরা ক্রেতা। ভয় থাকবে না দোকানদারের যে ওই ক্রেতা আমার দোকানে কিনতে আসে কিনা, ঠিক আছে? আমার উপর রাগ করে ওরা কিনতে আসবে কিনা? ওরা তো আমাকে তেল দিয়ে রাখার কথা ভাই, ঠিক আছে? 5 টাকার মূল্যটা 4 টাকা দিয়ে আমাদেরকে দেওয়ার কথা, ভয়ে যে না আমার কাছ থেকে কিনো। কিন্তু ওরা আমাদেরকে উল্টো ভয় দেখায়, হ্যাঁ, যে না তোমাকে আমার দোকানে আসতে দিব না, যাবো না ভাই তোমার দোকানে আমি। ভয় নাই তো আমার। দোকান হাজার হাজার দোকান আছে, পাকিস্তান দোকান আছে, আমার ভারতের যে সরি পার্শ্ববর্তী দেশ মায়ানমার আছে, চীন আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, তুরস্ক আছে। ভাই ভয় কিসের? দোকানের অভাব নাই। তোমার দোকান বন্ধ করো, আমি চাই তুমি একেবারে নিঃশ্বাসে শেষ হয়ে যাও, ভারতের দোকান বন্ধ হয়ে যাক, আমি চাই। ভিসা বন্ধ করো ভাই। এই যে ভারতের নেতিবাচক খবর, ভারতের ভিসা মানে বাংলাদেশিদের ভিসা ভারতে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের আপনার কমিয়ে দেয়, একেবারে কম, মানে এখন প্রায় নাই বললেই চলে। এতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না ভারতের ক্ষতি হচ্ছে? কিন্তু আপনাদের দোকানে আত্মীয় স্বজন আছে, যাওয়া আসা ছিল নিয়মিত, এখন কি হয়? এতে ভারতের ক্ষতি হচ্ছে আমি বলবো। কারণ ভারত, এই যে শুভেন্দু বারবার বলছে যে আমাদের বাংলাদেশকে নাকি সবই দিয়ে দিচ্ছে, তারা কি আমাদের মাগনা দিচ্ছে? আমাদের টাকা তারা নিয়ে তারপর দেয়। মানে পেঁয়াজ রসুন সে বন্ধ করে দিবে, তুলা রপ্তানি বন্ধ করে দিবে, সব বন্ধ করে দিবে। তা বন্ধ করলে কি আমাদের ক্ষতি? যেহেতু এখন চারিপাশে আমাদের আরো দেশ আছে, সেই সব দেশ থেকে আমরা আনবো, কিন্তু তারা কি করবে? তাদের ভিক্ষা থালা নিয়ে ঘুরতে হবে। আপনি দেখেন এখন ভারতের প্রায় হসপিটালগুলো তালা ঝুলছে, হোটেলগুলো তালা ঝুলছে। এই যে এই মাসটা আসলে সামনে রমজান মাস, এই মাসে নিউ মার্কেটগুলোতে ভিড় থাকে বাংলাদেশ দ্বারা, এবং বাংলাদেশিরা সেখান থেকে শপিং করে নিয়ে আসে, এবং বাংলাদেশি দোকানদাররাও সেখান থেকে নিয়ে আসে কাপড় চোপড় কিনে। তারা যে বারবার বলছে যে ভিসা বন্ধ করে দিলে আমাদের ক্ষতি তো তাদের হবে। এটা কি শুভেন্দুবাবু দেখছে না? তিনি আসলে চেষ্টা করছে মোদিবাবুকে খুশি করে তার জায়গাটাকে পোক্ত করা। কারণ তিনি তো অন্য দল থেকে আসছে, তিনি তো মোদিবাবুর দলের না। তিনি তার নারদা কেলেঙ্কারি থেকে রক্ষা পাওয়ার জন্য এই সরকারের কাছে আসছে। তাই অনবরত সে বাংলাদেশকে গাল দিয়ে যাচ্ছে, বাস দিয়ে যাচ্ছে। আপনি গতকালকেও তো আমাদের একটা মানুষ খুন হয়েছে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের বিষয়টাকে কেন্দ্র করে। মানে এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক আলোচনা হয় এবং বাংলাদেশের মধ্যে অনেক অস্থিতিশীল কার্যকলাপ হয়। গত কিছুদিন আগেই, মানে 4 মাস আগে, শেখ হাসিনা দেশ থেকে পলায়নের পর থেকে শুরু করে এই পর্যন্ত দেশের মধ্যে অনেক কিছুই হচ্ছে, এবং সেই জন্যই কিন্তু অনেকে বলতেছেন ডক্টর ইউনূস নাকি দেশ চালাতে পারছেন না। এইসব কে বলতেছে? আওয়ামী লীগের সমর্থকরা। তারা বলতেছে কারণ তারা যাতে ডক্টর ইউনূসকে দেশ থেকে বিদায় করতে পারে এবং তাদের শেখ হাসিনাকে তারা দেশের মধ্যে বসাতে পারে। আপনারা কি চান? আপনারাও কি চান ডক্টর ইউনূস দেশ থেকে চলে যাবেন? আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।